আমাদের সাথে এই সেগমেন্টে রয়েছেন উত্তরবঙ্গের মানুষ, উত্তরবঙ্গের ভূমিপুত্র দীপক বর্মন, ফালাকাটার বিধায়ক এবং রাজ্য বিজেপিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পজিশন নিয়ে এই মুহূর্তে রয়েছেন। দীপক দা, প্রথমেই আমি এবং শুভ্রাংশু অনেক অনেক স্বাগত জানাচ্ছি। প্রথমবার এই সাম দাম দণ্ডভেদ, রাজনীতির সাম দাম দণ্ডভেদ যে অনুষ্ঠান, যেন তেন প্রকারণে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মানে এই সাম দাম দণ্ডভেদ ব্যবহার করে এই কাজটা করছেন। প্রথমেই আমি একবার একটু দর্শকদের জানিয়ে রাখার জন্য, আপনার শুরুটা, বিধায়ক তো এখন আপনাকে সবাই দেখছে, আপনার শুরুটা কোথা থেকে, মানে আপনার পেশা কি ছিল? পেশা কি ছিল না, পেশা আমার এখনও আছে। আমি পেশাগতভাবে স্কুল শিক্ষক, একটি উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক। আর শুরুটা হয়েছিল স্বয়ংসেবক হিসেবে। সেটা ধরুন গিয়ে আমি যখন ওই মাধ্যমিক পরীক্ষা দেই আর কি, মাধ্যমিকের আগে ক্লাস 10 যখন 1989 তখন থেকে সঙ্গে সঙ্গে যুক্ত আরএসএসের স্বয়ংসেবক হিসেবে। এবং সেখান থেকে ধরুন আমাদের যে শাখা থাকে, শাখার মুখ্য শিক্ষক, বিভিন্ন সময়ে আমার অন্যান্য যে সংগঠন আছে, বিশেষত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, সেখানে ইউনিভার্সিটিরতে আমি ইউনিটের সেক্রেটারি ছিলাম, সেখানে প্রেসিডেন্ট ছিলাম। পরবর্তীতে স্টেটের ভাইস প্রেসিডেন্ট, পশ্চিমবঙ্গ প্রদেশ তখন আমাদের একটাই ছিল বিদ্যার্থী পরিষদে। তারপর আমাদের শিক্ষক সংগঠন যেটা আছে, বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সংঘ তখন ছিল, তার স্টেট এক্সিকিউটিভ মেম্বার ছিলাম। আমাদের বিবেকানন্দ বিদ্যাবিকাশ পরিষদের একটা আছে যেটা আমাদের স্কুলগুলো চলে, যেটা আছে, তার আলিপুরদুয়ার জেলার প্রমুখ ছিলাম। এরকম বিভিন্ন ছোট বড় বিভিন্ন দায়িত্ব বিভিন্ন সময়ে পালন করেছি। আপনার কোন সাবজেক্ট ছিল? আমি ইংরেজিতে, আমার পোস্ট গ্রাজুয়েশন। আর ওখানে পড়াতে না, মানে ইংরেজি? আমি ইংরেজি পড়াই। ইংরেজি পড়ানো। তো এই যে ফালাকাটা থেকে আমি উঠে আসা মানুষ, উত্তরবঙ্গের মানুষরা একটু নরম প্রকৃতির, সেই জন্যই কি উত্তরবঙ্গের মানুষরা এখন বলতে হচ্ছে যে আমাদের আরও কিছু পাওয়ার দরকার ছিল, সেই পাওয়াগুলো মেটেনি? বলতে পারে না উত্তরবঙ্গের মানুষ, মানে সেরকম নয়। উত্তরবঙ্গের মানুষ তাদেরকে ভাবতে দেওয়াই হয়নি। যেমন ধরুন, আমি যদি কোনোদিন মিষ্টি না খেয়ে থাকি, তো মিষ্টি দেখে আমার লোভ হবে না, কারণ ওটা খেতে তেতো লাগে না ওটা অন্য খুব ভালো স্বাদ সেটা আমি বুঝতে পারি না, অতএব ওটা নিয়ে আমার আগ্রহ নাই। আমাদের পশ্চিমবঙ্গের মানুষ, ছাত্ররা, তাদেরকে বাবা মাও এনকারেজ করে তুমি ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও। আমরা কখনো বলি না আইএএস হও, আইপিএস হও। কারণ কি আছে, অ্যাকচুয়ালি আইএএস আইপিএসদের যে লাইফস্টাইল, সেটা আমাদের এখানকার ছেলেপেলেরা দেখেই না, যার ফলে তাদের মনের মধ্যে সেটা নিয়ে কোনো অ্যাসপিরেশন বা ইন্সপিরেশন যাই বলুন, সেটা তারা জন্মায় না। তো আমাদের ভাবতে দেওয়াই হয়নি, শুধু বলা হয়েছে এই যে তোমার এটুকু করে দেওয়া হলো, অনেক করে দেওয়া হলো, তুমি এতেই সন্তুষ্ট। ইংরেজিতে একটা শব্দ আছে মাস্টারমশাই, স্টেক হোল্ডার। আপনি বলছেন উত্তরবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গ হোক বা রাজনীতি হোক, তাতে স্টেক হোল্ডার বড়ই কম। সেটাই বলতে পারেন। কারণ কি আছে, উত্তরবঙ্গে আমাদের বরাবর এটাই জানানো হয়েছে যে তোমাদের এখানে ফ্লাইওভারের প্রয়োজন নাই, তোমাদের এখানে প্রচুর জায়গা, ডান দিকেও রাস্তা, বা দিকেও রাস্তা। মানে তুমি যদি রাস্তা থেকে নেমে গিয়ে আরো 10 মিটার চলে যাও, ওটাও রাস্তাই ধরে নাও আর কি, তোমার এখানে যা দরকার তুমি পেয়ে যাচ্ছ। এখান থেকে তো শিখে গেছে অনেক। অশোক ভট্টাচার্য আপনাদের ওখানকারই মন্ত্রী, পুরমন্ত্রী ছিল, বড় ব্যাপার তো, নিঃসন্দেহে খুব বড় ব্যাপার। এবং অশোক ভট্টাচার্য ছিল বলে তিনি যেমন একটা উদাহরণ হিসেবেই বলা যায়, যেহেতু ফ্লাইওভারের কথা বললাম, শিলিগুড়িতে প্রথম ফ্লাইওভার চালু করলো, দুটো ট্যাক্সি কোনো রকম, মানে ছোট গাড়ি কোনো রকম পারাপার করতে পারে এরকম একটা ফ্লাইওভার। সেই ফ্লাইওভার নিয়েই একটা বড় সড়ো ব্যাপার শিলিগুড়িতে তখন। তো পরবর্তীতে যখন কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রজেক্টগুলো নিল, বিশেষত ন্যাশনাল হাইওয়ের যে ব্যাপারটা হলো আর কি, তখন উত্তরবঙ্গের মানুষের মনেও একটা অ্যাসপিরেশন জাগলো যে আমাদের এদিকেও হতে পারে। তারপরে রেলের পরিকাঠামো বাড়লো, তার সঙ্গে সঙ্গে আমাদের চাহিদাও বাড়লো। উত্তরবঙ্গের মানুষ এখন আমরা বুঝতে পারি যে
আমরা কোথায় কোথায় বঞ্চিত হচ্ছি এবং বঞ্চিত হচ্ছি এটা বুঝতে পেরেছে বলেই আজকে উত্তরবঙ্গের মানুষ তৃণমূলকে আর সমর্থন করছে না। উত্তরবঙ্গের মানুষ অ্যাকচুয়ালি যে ক্ষোভটা, এই ক্ষোভটা কী কারণে? এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলা হয় দক্ষিণ কলকাতা কেন্দ্রিক একটা ডেভেলপমেন্ট করছেন। উত্তরবঙ্গের প্রবলেমটা কি? উত্তরবঙ্গের প্রবলেম বলতে স্বাভাবিক নাগরিক যে সুবিধা, আমি ভারতবর্ষের নাগরিক, আমি পশ্চিমবঙ্গ প্রদেশে বাস করি, আমার নাগরিক চাহিদার মধ্যে আমার যাত্রাপথ মসৃণ হবে, আমি যে রাস্তা দিয়ে যাতায়াত করি সেটা অল ওয়েদার রোড হবে, আমার বাড়িতে কন্টিনিউয়াস ইলেকট্রিসিটি থাকবে, শিক্ষার ব্যবস্থা, আমার ছেলেমেয়ের শিক্ষার জন্য আমি বিদ্যালয় পাবো, আমার পরিবার পরিজনের অসুখ হলে পরে তার চিকিৎসার ব্যবস্থা পাবো, এটা মানুষ চায়। এর কোনোটা, যেগুলো আমি বললাম সবগুলোই বেসিক নিডের মধ্যে পড়ে, এর কোনোটাই উত্তরবঙ্গে যথাযথভাবে নেই। 5টা মেডিকেল কলেজ আছে, তার মধ্যে একটা মেডিকেল কলেজ দেখাতে পারবে যেখানে নিউরো সার্জারি হয়? হোয়ারঅ্যাজ শিলিগুড়িতে অন্ততপক্ষে 6 থেকে 7টা নার্সিংহোম আছে, কুচবিহারে অন্ততপক্ষে 3টা নার্সিংহোম আছে যেখানে নিউরো সার্জন আছে। তাহলে সরকারের কি কম হলো তারা একটা নিউরো সার্জন ওখানে দিতে পারছে না? আপনার যদি মানে ভগবান না করুক কোনো পরিবারের কারো যদি সেরিব্রাল অ্যাটাক হয়, তাহলে আপনি নিশ্চিত জেনে নিতে পারেন তার ঘটিবাটি শেষ। আচ্ছা, এই আলিপুরদুয়ারে আপনি যেখানকার মানুষ, ফালাকাটার মানুষ বা আলিপুরদুয়ারের মানুষ, তারা খুব হাইফাই ট্রিটমেন্টের জন্য কি একমাত্র কলকাতা, নয়তো ভেলোর বা সাউথ ইন্ডিয়া? হ্যাঁ, মানে কলকাতায় খুব কম আসে ওদিকের মানুষ, বেশিরভাগ সাউথ ইন্ডিয়ায় যায় যাদের সামান্য কিছু অবস্থা ভালো। খুব ভালো যাদের অবস্থা তারা তো নিশ্চিত যায়। এইমসের দরকার, তাহলে আপনারা কেন্দ্রীয় সরকারকে বলে একটা এইমস, হ্যাঁ কেন্দ্রীয় সরকারকে বলে এইমস একটা তো ব্যবস্থা হয়েছিল, তো সেটা দিদি নিয়ে এলো, এরপরে আবার এইমস দিলে সেটা না আবার দক্ষিণ কলকাতায় কালীঘাটের আশেপাশে কোথাও বসিয়ে দেয়। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে এবং বিজেপির আমাদের নেতৃত্বের কাছে আমরা বলেছি যে কেন্দ্রীয় সরকারকে বলে উত্তরবঙ্গে এইমস দেওয়া হোক এবং বলে দেওয়া হোক এটা উত্তরবঙ্গের জন্য এইমস, উত্তরবঙ্গের জন্য নিজস্ব এইমস, একদম নিজস্ব এইমস। খগেন মুর্মুর সাথে যে ঘটনাটা ঘটলো, শঙ্করদার সাথে ঘটলো, বিধায়ক সাংসদরা, আপনিও তো সেই দিনই ছিলেন, শ্রমিক ভট্টাচার্যকে আমরা দেখছিলাম লাইভে, আপনাকে দেখছিলাম লাইভে, তারপর কি হলো? মানে একটু ক্রোনোলজিক্যালি বলুন তো, কেসটা কোথা থেকে গন্ডগোল হয়ে গেল? আমি যেটা চাইছি পুরো ব্যাপারটা খুলে বলুন। হ্যাঁ, 4 জন সাংসদ, আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি সহ 4 জন সাংসদ ছিলেন, আমরা 3 জন বিধায়ক ছিলাম। আপনি আমি মনোজ টিগ্গা, সাংসদ শঙ্কর ঘোষ, শঙ্কর ঘোষ পুনা ভ্যাংরা ওখানকার লোকাল বিধায়ক আমরা ছিলাম। তো এবারে একটা বোটে 5 জন করে পার হওয়া যায়, আমরা 5 জন একটা বোটে গেলাম। পরবর্তীতে শঙ্কর ঘোষ এবং আমাদের সাংসদ খগেন মুর্মু এরা ওখানে ছিলেন, অপেক্ষা ছিল ওরা পরবর্তী বোটটা আসবে, আবার ওরা যাবে। সেখানে পরপর 3টা বুথ আছে, যে বুথটা মুসলিম ডোমিনেটিং এরিয়া। তো সেখান দিয়ে আমরা স্বাভাবিকভাবে যাচ্ছি, ত্রাণের কাজে যাচ্ছি। ওখানে বাড়িঘর ভেঙে গেছে, 9 জন মারা গেছে মানে জলে ভেসে গেছে 9 জন, এবং 200 বাড়ি অন্তত পক্ষে জলে ওয়াশ আউট হয়ে গেছে। ওয়াশ আউট বলতে আপনারা যেরকম বোঝেন যে বাড়ি ভেঙে গেল মানে বাড়িটা ভেঙে পড়ে আছে ওখানে, এরকম কিছু নয়। ওটা কোথায় চলে গেছে, ওর জাস্ট ধুয়ে চলে গেছে। গিয়ে আমরা যখন একটু ভিতরে ঢুকেছি, এপাশে তখন শুরু হয়েছে চিৎকার চেঁচামেচি, যে কেন এসছেন এখানে, বিজেপির আসা যাবে না। বক্তব্যটা খুব পরিষ্কার। কাজীপাড়া, হ্যাঁ কাজীপাড়া, বিজেপির আসা যাবে না। শুল্কাপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পিঙ্কি বেগম, তিনি এবং কয়েকজন তৃণমূলের দুধেল গাই নেতা, কোট আনকোট দুধেল গাই, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর ভাষাতেই আমি বললাম, সেই দুধেল গাই নেতাদের নেতৃত্বে বিজেপির এখানে আসা যাবে না, বিজেপি ভাগো, এই দিয়ে শুরু হলো। এবং তারপরে ধাক্কাধাক্কি, মারামারি এবং শেষে রক্তারক্ত, এই যে পুরো ঘটনাটা সেখানে ঘটানো হলো।
এবারে এই জায়গাটায় একটা বিশেষ গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। আমরা যখন ঢুকি সেই 4 জন সাংসদ 3 জন বিধায়ক, সেই মুহূর্তে আমরা ঢুকি আর সেই মুহূর্তে এসপি এবং ডিআইজি তারা সেখান থেকে বেরিয়ে গেলেন। আচ্ছা, আমরা ঢুকছেন, ওরা বেরোচ্ছে, ওরা বেরিয়ে গেল। ওরা কি জানতো নাকি সব জিনিস হতে পারে? অবশ্যই জানতো, এবং আমার দৃঢ় বিশ্বাস যে পুরোটা পরিকল্পিত, না হলে পরে এত লোক ওই সময়ে দুপুরবেলা বেরোতে পারে না। এটা কি পরিকল্পনা হয়? নিজের নাক কেটে পরে যাত্রা ভঙ্গ এমনি হয় নাকি? আপনি তো এটা অস্বীকার করেন না। তৃণমূল দলের যারা মমতা বন্দ্যোপাধ্যায় বা এই ধরনের লোকেরা যতই ওটা বুদ্ধিমান, তো সরকারে আছে কি করে? যদি বুদ্ধিমান লোক হয়, সামনে ভোট, আপনাদের মানে এমপিকে ধরে পিটি দেবে সম্প্রদায়ের এমপি। এবারে ওদের কারণটা হলো ওরা আতঙ্ক সৃষ্টির জন্য করছে। ওরা জানে, মাননীয় মুখ্যমন্ত্রীও জানে, মানুষের ভোটে উনি নির্বাচিত নয়। ভোটের প্রচার, ভোটের জন্য লড়াই, ওগুলো কোনো ব্যাপারই নয়। গেমটা ওখানে হচ্ছে কেবলমাত্র ভোট দেওয়াতে। একদমই তাই। খুব সম্ভবত মোর দ্যান 50% ক্যামেরা গতবার যে লোকসভা হলো, সেই লোকসভায় 12টা থেকে 3টার মধ্যে বন্ধ ছিল। মানে আপনি বলছেন মাটি কামড়ে যারা যারা যে বিধানসভায় পড়ে থাকবে সেই বিধানসভা জিতবেই বিজেপি নিশ্চিত। মানে কারণ সাধারণ মানুষ বিজেপিকে চাইছে, মানে বুথে পড়ে থাকবে, একদম বুথে পড়ে থাকবে। বুথের সঙ্গে সঙ্গে আমাদের নির্বাচন গণনা কেন্দ্র থাকতে হবে, এই দুটো কাজ করতে হবে। মানে বলছেন মানুষ সঙ্গে আছে, বুথ সামলাতে পারলে টেক্কা আপনার নিশ্চিত। বেশ বেশ, ঠিক সেই জায়গা থেকে টেক্কা বিজেপির না টেক্কা তৃণমূলের, সেদিকে তো লক্ষ্য রাখবোই। কিন্তু দীপকদা কলকাতায় এসে যে কথাগুলো বললেন, খুব খুব কানে বাজলো কিছু কথা, এবং এটা বিতর্কের জায়গা তৈরি হচ্ছে। কারণ আমার পশ্চিমবঙ্গের কিছু জেলার কিছু মানুষ যদি বঞ্চিত মনে করেন নিজেদেরকে, এবং তাদেরকে সত্যিই যদি এলিভেটেড রোড কি, মেট্রো কি, ফালাকাটায় আমি জানি না, আমি যে কথাগুলো পরের সেগমেন্টে বলবো সে কথাগুলো শুনে হয়তো আরও বেশি ইউটোপিয়ান মনে হতে পারে। ইংরেজির শিক্ষক দীপক বর্মন আমাদের সাথে এসেছিলেন। আমি জানি না ফালাকাটায় কোনো দিন মেট্রো রেল হবে কিনা, আমি জানি না নিউ টাউন রাজারহাটে যে সেক্টর 5 বা টেকনোসিটি আছে ফালাকাটায় কোনো দিন হবে কিনা, কিন্তু বিশ্বাস করুন ফালাকাটার মানুষ যারা এই মুহূর্তে দেখছেন বা উত্তরবঙ্গ আলিপুরদুয়ারের মানুষ দেখছেন, আপনারা কিন্তু কোনো অংশে কলকাতা, রাজারহাট, নিউ টাউন, হুগলি, হাওড়া সমস্ত জায়গার মানুষের থেকে কম নন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।